দুই সপ্তাহের প্রচারণা শেষে পৌরসভা নির্বাচন কাল অধিকাংশ জায়গায় পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। মাঠে থাকছে 1 লাখেরও বেশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হতে ভোটারদের প্রতি আহ্বান নির্বাচন কমিশনের। রাজনৈতিক দলগুলোকে যে কোনো পরিস্থিতিতে সংযত থাকার তাগিদ। যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী ব্যাচ পরিয়ে দিলেন প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় গুলশানে বেগম জিয়ার কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের অবস্থান। এবং মুক্তিযুদ্ধের স্বপ্ন সফলের পথে বাংলাদেশ, বলছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধারা। এই চলায় নতুন প্রজন্মের সবাইকে এগিয়ে আসার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। শেষ হয়েছে পৌর নির্বাচনের প্রচারণা, অপেক্ষা ভোট গ্রহণের। সারা দেশে একযোগে 234টি পৌরসভায় এই নির্বাচনে মোট 70,99,144 জন ভোটারের আস্থা অর্জনে মাঠে নামছে 943 জন প্রার্থী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে বিভিন্ন বাহিনীর 1,17,000 সদস্য। এদিকে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়ে ভোটারদের নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান নির্বাচন কমিশনের। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। রাত পোহালেই পৌরসভা নির্বাচন। কমিশন তথ্য মতে 234টি পৌরসভায় মোট 70,99,144 জন ভোটারের মধ্যে 35,52,284 জন পুরুষ ও 35,46,860 জন মহিলা ভোটার। ভোট কেন্দ্রের সংখ্যা 3,555টি আর কক্ষ 21,071টি। প্রতি পৌরসভায় একজন রিটার্নিং ও একজন সহকারী রিটার্নিং অফিসারের পাশাপাশি প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকছেন। মেয়র পদে 943 জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের 233 জন, বিএনপির 222 জন ও জাতীয় পার্টির 74 জন সহ 20টি রাজনৈতিক দলের 658 জন প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 285 জন। পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে 2193 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন 731 জন প্রার্থী। এরই মধ্যে 7টি পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের 7 জন মেয়র প্রার্থী। নির্বাচনের নিরাপত্তায় থাকবে মোট 1,17,000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এর মধ্যে পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড এবং আনসার ও বিডিবি সদস্য রয়েছে। আর তাই নির্ভয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন একটি শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেছে। আপনারা আসুন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন, আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন। নির্ভয়ে আপনারা আসবেন এবং এসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের নিরাপত্তা বিধানের জন্য থাকবে। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান কমিশন সচিব। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ইতোমধ্যে দেশের বিভিন্ন পৌরসভায় পৌঁছাতে শুরু করেছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সাজ সরঞ্জাম। এই মুহূর্তে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় আছেন রিপোর্টার কমল দে, সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় আছেন আব্দুল আহাদ এবং রাজশাহীর নৌহাটা পৌর এলাকায় আছেন সাইফুর রহমান রকি। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই চট্টগ্রামে কমলদের কাছে। কমল। ধন্যবাদ জায়েদ। যারা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তারা গতকালে নির্বাচনের সামগ্রী নিয়ে এসেছিলেন এবং এনে তারা এখন রিটার্নিং কার্যালয়ে সেসব সামগ্রী রাখা হয়েছে। এখন কিছুক্ষণ পরে মূলত এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে কেন্দ্রে কেন্দ্রে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি সীতাকুণ্ডে যে রিটার্নিং অফিসার রয়েছেন তিনি প্রিসাইডিং অফিসারদের সাথে বৈঠক করছেন, তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন নির্বাচন পরিচালনার জন্য। এক্ষেত্রে বলা হচ্ছে যে যদি কেউ কেন্দ্রের সংঘাত বা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করেছেন তা শক্ত হাতে দমন করার জন্য তিনি কিন্তু প্রিসাইডিং অফিসারদের নির্দেশনা দিচ্ছেন আমরা দেখেছি। একইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ কর্মকর্তাদেরকে। তারা বলছে যেন যে কোনো মূল্য হোক একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং যতটা কঠোর হওয়া প্রয়োজন ততটা কঠোর হওয়ার জন্য কিন্তু মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে। আপনি জানেন চট্টগ্রামে যে 10টি পৌরসভার নির্বাচন হচ্ছে তার মধ্যে 133টি কেন্দ্রের মধ্যে কিন্তু 119টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এইসব কেন্দ্রের সংঘাত একটা আশঙ্কা থেকে যাচ্ছে, যা 90%। এই কারণে কিন্তু
কিন্তু এইসব কেন্দ্রগুলিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে র্যাবের বিশেষ দল এসে কিন্তু নির্বাচনী এলাকাগুলিতে টহল দিচ্ছে। একেবারে আমরা টহল দিতে দেখেছি বিজিবি দলকেও, এবং পুলিশ কর্মসদস্যরা কিছুক্ষণ পরে হয়তো নির্বাচন সামগ্রী নিয়ে তারা কেন্দ্রে কেন্দ্রে চলে যাবেন। পুলিশের পাশাপাশি সেই কেন্দ্রে থাকছে আনসার পাহারা। আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন প্রতিটি সাধারণ কেন্দ্রে 19 জন এবং যেগুলি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সেখানে 21 থেকে 25 জন করে পুলিশ আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া থাকবে বিজিবির স্ট্রাইকিং ফোর্স এবং র্যাবের স্ট্রাইকিং ফোর্স। এছাড়া থাকবে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যাতে আচরণবিধি লঙ্ঘন কিংবা সহিংসতা প্রতিদিন কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা থাকছে এই নির্বাচনে। আমরা দেখেছি গতকাল রাত থেকে যেটা আনুষ্ঠানিক প্রচারণা শেষ হলো, কিন্তু একটা ভিন্ন মাত্রার প্রচারণা কেন্দ্রগুলিতে, বিশেষ করে প্রতিটি কেন্দ্রে দেখেছি আমরা নির্বাচনী কেন্দ্রে প্রার্থীরা তাদের পোস্টার দিয়ে রেখেছেন, যাতে ভোটাররা এসে প্রার্থীদের ব্যাপারে জানতে পারে। সেই কারণে কিন্তু বিপুল পরিমাণ পোস্টার প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে টাঙিয়ে রাখা হয়েছে। অর্থাৎ একটি উৎসব মুখর পরিবেশের যেমন একটা হচ্ছে, তেমনি সংঘাতের আশঙ্কা এর মাঝে কিন্তু এই নির্বাচনের পরিবেশটি অতিবাহিত হচ্ছে। আমরা কথা বলছি নির্বাচন কর্মকর্তা, তারা বলছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা তার পক্ষ থেকে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব সিলেটের গোলাপগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী আহাত। ধন্যবাদ কমল। আসলে জায়েদ, আপনি যেটা শুনছিলেন কমলদের কাছ থেকে, সিলেটেরও একই অবস্থা। আমি আজ সকাল থেকে আছি সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায়, এবং এখানে এসে আমি যেটা দেখেছি যে মানুষের মধ্যে অনেকটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আসলে যে কাউন্টডাউনটা শুরু হয়েছে, আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে যে মেয়র এবং কাউন্সিলর পদে, মানুষ আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা উৎসবমুখর পরিবেশে এখানে নির্বাচনে অংশ নিবে এবং তারা তাদের যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করবে। তো আমি আসলে কিছুক্ষণ আগে এখানকার যে রিটার্নিং অফিসার যিনি রয়েছেন মোহাম্মদ আজিজুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন তাদের যে নির্বাচনী সরঞ্জামাদি, এই সরঞ্জামাদি আমি যেখানে দাঁড়িয়ে আছি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে, এখানে সবগুলো এসে পৌঁছেছে এবং দুপুরের পর থেকে সেগুলো প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এবং একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই গোলাপগঞ্জ পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 9টি এবং মোট ভোটারের সংখ্যা 19,735 জন। তো মূলত এই ভোটারদের মধ্যে নারী ভোটার এবং পুরুষ ভোটার প্রায় অর্ধেকের মতো। তো যেসব কেন্দ্র রয়েছে সেসব কেন্দ্রেতে আপনাকে বলে রাখি যে 9টি কেন্দ্রে 9 জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার 51 জন এবং পুলিং অফিসার 102 জন দায়িত্ব পালন করবেন। তো আমি কিছুক্ষণ আগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে তাদের 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই পৌরসভা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের পাশাপাশি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কাজ করছেন। তো আমি কিছুক্ষণ আগে আমি যেটা দেখেছি যে এখানে র্যাবের একটি দল এবং বিজিবিরও একটি দল তারা টহল দিচ্ছে গোটা পৌরসভা এলাকায়, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এবং তারা বলেছে যে কেউ যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো আসলে জনগণের মধ্যে একটি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে তাদের কোনো অভিযোগ নেই এবং কোনো প্রার্থীর পক্ষ থেকে তাদেরকে কোনো হুমকিও দেওয়া হচ্ছে না। এবং রিটার্নিং অফিসারও যেটি বলেছেন যে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি কোনো প্রার্থীর পক্ষ থেকে, যে লিখিত অভিযোগ। তো আসলে সবগুলো কেন্দ্রকেই রিটার্নিং অফিসার যিনি বলেছেন যে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই এই পৌরসভায়, সবগুলো কেন্দ্রই তারা সমানভাবে গুরুত্ব দিচ্ছে। তো এই গোলাপগঞ্জের পাশাপাশি আরও 2টি পৌরসভা নির্বাচন হচ্ছে। আপনারা জানেন যে জকিগঞ্জে এবং কানাইঘাট পৌরসভা এবং সিলেট বিভাগের সবগুলো পৌরসভায় মূলত শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত সবশেষ পরিস্থিতি এই পৌরসভা নির্বাচনের। তো এই ছিল আমার হাতে সিলেটের পৌরসভা নির্বাচনের সবশেষ খবর। আমরা এখন চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। মূলত রাজশাহীতে যে নির্বাচনী অফিসগুলো রয়েছে 13টি পৌরসভা কার্যালয়, সেই 13টি পৌরসভা কার্যালয়ে গতকাল আঞ্চলিক নির্বাচন অফিস থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে মূলত এই নির্বাচনের সরঞ্জামগুলো এসে গেছে এবং আজকে পৌরসভার কেন্দ্রে এই নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে যেতে শুরু করেছেন। মূলত 12টা থেকে শুরু হয়েছে নির্বাচনের এই যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো দেয়া। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী আছে, এর সাথে সাথে কিন্তু আনসার বাহিনীরা রয়েছেন যারা মূলত এই সরঞ্জামগুলো রয়েছে এই সরঞ্জামগুলো নিয়ে যাওয়ার কাজে তারা সহায়তা করছে। আমি এখানে আলাদা আলাদা করে যদি বলতে চাই, গোদাগাড়িতে মোট 5টি ভোট কেন্দ্র রয়েছে, কাকুনহাটে রয়েছে 16টি, তানোরে রয়েছে 11টি, মন্ডুমালায় রয়েছে 9টি, নওহাটায় রয়েছে 19টি, কাটাখালীতে 9টি, কেশরহাটে 9টি, ভবানীগঞ্জে 9টি, পুঠিয়ায় 11টি, দুর্গাপুরে 9টি, চারঘাটে 9টি, আরানি পৌরসভায় রয়েছে 9টি ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রগুলোতে সবগুলোতে
মতেই কিন্তু আজকে বিকেলের মধ্যেই নির্বাচনের যে সরঞ্জামগুলো রয়েছে, ব্যালট পেপার, সিল সহ অন্যান্য যে সরঞ্জামগুলো সবগুলো পৌঁছে যাবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এখানে রয়েছে, তারা এই জিনিসগুলো মনিটরিং করছেন এবং এই কেন্দ্রগুলোতে এই সরঞ্জামগুলো পৌঁছে যাওয়ার পর মূলত রাতভর তারা পাহারা দিবেন এবং আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল 4টা পর্যন্ত। মূলত আমরা এখন এটাই দেখানোর চেষ্টা করছি যে এখনো যারা এই নির্বাচনী সরঞ্জামগুলো পাননি তারা কিন্তু এখন অপেক্ষা করছেন এবং নিজ নিজ কেন্দ্রে তাদের সরঞ্জামগুলো নিয়ে যাওয়ার জন্য এখানে এখনো রয়েছেন। আমি এখানকার যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে, এখানকার যিনি রিটার্নিং অফিসার রয়েছে সেলিম হোসেন, আমরা তার সাথেও কথা বলেছি। তিনি যেটি বলছেন, নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে তাদের যে যে পদক্ষেপ নেওয়া দরকার তারা কিন্তু এরই মধ্যে এই পদক্ষেপগুলো নিয়েছেন এবং আজকে বিকেল নাগাদ এই নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে যাবে এবং কালকে সকাল থেকে যেন ভোট কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সেই জন্য কিন্তু তারা এরই মধ্যে প্রস্তুত রয়েছে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেছি তার সাথে। তিনি যেটি বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগের কিছু নেই, ভোটাররা যাতে তাদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য তাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। তো এরকমই এক ধরনের উৎসবমুখর পরিবেশেই কিন্তু রাজশাহীর 13টি পৌরসভায় আগামীকাল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবিরাও কিন্তু মাঠে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। তো জায়েদ, আমার কাছে রাজশাহী থেকে পৌরসভা নির্বাচনের এমনটাই ছিল সরঞ্জামের সর্বশেষ খবর। দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে ভোট গ্রহণের বিভিন্ন সরঞ্জাম আদি। রাজশাহীর নওহাটা থেকে সাইফুর রহমান রকি, সিলেটের গোলাপগঞ্জ থেকে রিপোর্টার আব্দুল আহাদ এবং এই সীতাকুণ্ড, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কমল দে জানাচ্ছিলেন সেই খবরাখবর। চলে যাচ্ছি পরের সংবাদে। শেষ মুহূর্তে এসে চট্টগ্রামের পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা। প্রায় প্রতিদিনই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এই অবস্থায় 10টি পৌরসভায় 133টি কেন্দ্রের মধ্যে 114টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছে প্রশাসন। আর নির্বাচনের দিন সংঘাত এড়াতে 2000 পুলিশ এবং 2000 আনসারের পাশাপাশি মোতায়েন করা হচ্ছে আরও 1000 র্যাব বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 30 ডিসেম্বর পৌরসভা নির্বাচন, প্রার্থীদের প্রচার প্রচারণাও শেষ। এখন চলছে নির্বাচন কমিশনের শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার চট্টগ্রামে 10টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ওনাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছি। নির্বাচনী মালামাল ঢাকা থেকে সংগ্রহ করেছি এবং আমরা স্ব রিটার্নিং অফিসারদের কাছে পৌঁছে দিয়েছি। এসব পৌরসভায় দলীয় বিদ্রোহী প্রার্থীদের জোরপূর্বক নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ যেমন রয়েছে, তেমনি প্রতিপক্ষ প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনাও ঘটেছে। এই অবস্থায় চট্টগ্রামে 10টি পৌরসভার 90% কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে আমাদের 21 জন করে এখানে পুলিশ এবং আনসার মোতায়েন থাকবে, যারা 8 জন থাকবে অস্ত্রধারী। আর সাধারণ যে কেন্দ্রগুলি থাকবে সেখানে আমাদের 7 জন অস্ত্রধারী সহ আনসার এবং পুলিশ মোট 20 জন করে মোতায়েন থাকবে। এছাড়া আমাদের পর্যাপ্ত সংখ্যক মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্সও থাকবে। নির্বাচন পর্যবেক্ষণের সাথে সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধান দুদলের অসহিষ্ণুতার পাশাপাশি নির্বাচন কমিশনের দুর্বলতার কারণে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই অসহিষ্ণুতা একটু বেশি দেখাচ্ছেন। এই অসহিষ্ণুতাটা তো আর আমাদের সুষ্ঠু নির্বাচনের পক্ষে ক্ষতিকারক হবে। নির্বাচন কমিশন সতর্ক থাকে, প্রশাসন যদি সহযোগিতা করে তাহলে আমার মনে হয় নির্বাচনটি সুষ্ঠু করে তোলার আন্তরিকতা দেখলে এখনো সম্ভব। 10টি পৌরসভার মেয়র পদে 34 জন, সাধারণ কাউন্সিলর পদে 339 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 77 জন লড়াই করছেন। আর ভোটার রয়েছে 26 লাখ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফোর্সেস গোল 2030 সামনে রেখে বিমান বাহিনীর আধুনিকায়ন করে যাচ্ছে সরকার। বাংলাদেশ বিমান বাহিনীর 72তম ফ্লাইট ক্যাডেট কোর্স ও বি অফিসার ক্যাডেট কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে যশোরে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার এবং বিমান বাহিনী একাডেমির কমান্ডেন্ট এয়ার কমোডোর মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও ক্যাডেটদের মাঝে পদক, সনদপত্র এবং ফ্লাইং ব্যাচ বিতরণ করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সেনা ও নৌবাহিনী প্রধান, সংসদ সদস্যবৃন্দ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যোগ দেন। কৃষ্ণ
মনে রাখবেন, আপনাদেরকে বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্বের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। এজন্য সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। ফোর্সেস গোল 2030 অনুযায়ী গত 7 বছরে আমরা সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়নের জন্য কাজ করছি। আমরা সবসময় এটাই মনে করি যে পরমুখোপেক্ষী না, নিজের মর্যাদা নিয়ে মাথা তুলে আমরা দাঁড়াবো। বিমান বাহিনীর প্রতিটি সদস্য এই উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার। তাই আমি বিমান বাহিনী তথা দেশের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে স্ব দায়িত্ব পালন করবার আহ্বান জানাচ্ছি। বিমান বাহিনীর সকল বিমান, যুদ্ধোপকরণ, যন্ত্রপাতি, সরঞ্জাম, অবকাঠামো সমূহ জাতীয় সম্পদ। এর সর্বোত্তম ব্যবহার ও সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা এটা আপনাদের একান্ত দায়িত্ব। বাংলাদেশ বিজয়ী জাতি, বাঙালি জাতি বিজয়ী জাতি হিসেবে নিম্ন না, আমরা মধ্যম-আয়ের দেশে উন্নীত হব। 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসনের বিরূপ মন্তব্যের প্রতিবাদে গুলশান গোলচত্বরে অবস্থান কর্মসূচি এবং বেগম জিয়ার বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করেন মুক্তিযোদ্ধা, প্রগতিশীল জোট সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার বাসভবনের কয়েকশো গজ সামনে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি করেন বিক্ষোভকারীরা। এরপর তারা পুলিশের বাধা উপেক্ষা করে বেগম জিয়ার বাসার দিকে রওনা করার চেষ্টা করেন। এ সময় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধাপরাধী দল জামায়াতকে সাথে নিয়ে দেশের শীর্ষ এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মৌলিক ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও করেছে বেশ কয়েকটি সংগঠন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তারিকুজ্জামান শিমুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, করেছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিভিন্ন ব্যানার, তারা কিছুক্ষণ 2 নম্বর গোলচত্বর থেকে কিছু দূর সামনে আসার পরপরই কিন্তু এখানকার যারা পুলিশ ছিলেন তাদেরকে আটকা দেন এবং আটকার পর যারা এই প্রতিবাদ জানিয়েছিলেন তারা আসলে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন বেগম জিয়া এবং যারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা করেছে তাদের বিরুদ্ধে, এবং এবার করেছে এই ঘৃণ্য কাজটি করেছে তাদেরকে আসলে সেক্ষেত্রে তারা হয়তো বাংলাদেশে রাজনৈতিক নেতারা তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা নেতৃবৃন্দ আছেন তারা সামনে আছে। তো তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে তাদের আজকের আর কোনো কর্মসূচি আছে কিনা এবং এই মুহূর্তে তারা কি করতে চাচ্ছেন সে বিষয়ে। জানেন আপা, আজকে আপনাদের কর্মসূচি আমি দিলেন কেন এবং কি করলেন সে বিষয়ে ছিল যে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে ঘেরাও করেছে বেশ কয়েকটি সংগঠন। আমরা সরাসরি ছিলাম সেখানে। সময় সংবাদে আরো থাকছে। সাভারে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার গুজবে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, 4টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা। মুক্তিযুদ্ধের স্বপ্ন সফলের পথে থাকা বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল করতে হবে নতুন প্রজন্মকেও। যুদ্ধ দিনের কথা আর গানে মুক্তিযুদ্ধকে স্মরণ অনুষ্ঠানে সময় টেলিভিশনকে একথা বলেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের 4 কণ্ঠযোদ্ধা। তাদের আবেগ মেশানো উচ্চারণে হল ভর্তি দর্শক কণ্ঠ মিলিয়ে নতুন করে জেনেছে বাঙালির স্বাধীনতা সংগ্রামের অজানা ইতিহাস। নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিজয়ের মাসে লাখো শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে মহান মুক্তিযুদ্ধকে ব্যতিক্রমী আয়োজনে স্মরণ করেছে নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিরা। বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর সঞ্চালনায় পরিবেশন করা হয় ৭১-এর কণ্ঠযোদ্ধা শিরোনামের সঙ্গীতানুষ্ঠানটি। গানের পরতে পরতে মিশে থাকা যুদ্ধদিনের স্মৃতিকথায় ৭১-এ ফিরে যান সুবীর নন্দীও। সবসময় মুক্তিযুদ্ধ হৃদয়ে থাকে,
মুক্তি হয়েছিল বলে বাংলাদেশ ছিল বলে আমরা সারা পৃথিবীতে আমরা বাংলাদেশে বাঙালিরা ছড়ে আছি। আমার ভালো লাগছে যে আমার সঙ্গীত জীবনে 4 জন মুক্তিযোদ্ধা, আমরা বলি 12 নম্বর সেক্টরে তারা মুক্তিযোদ্ধা, তাদের অনুষ্ঠানে আমি ঘোষণা করতে পেরে আমার নিজেকে আমি খুব ধন্য মনে করছি। স্বাধীনতার অর্জনকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান কাদেরি কিবরিয়া। আর মুক্তিযুদ্ধের শানিত চেতনা আমৃত্যু রইবে মন্তব্য করেন কণ্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদ। নতুন প্রজন্ম এখন কি করবে সেটা আমাদেরকে না, আমাদের পরের যারা জেনারেশন এসছে, যারা এখন সরকারি পর্যায়ে এবং বিভিন্ন জায়গায় এডুকেশনের বিভিন্ন জায়গায় স্থান নিয়েছে, যারা এখন কর্ণধার, তাদেরকে কিছু করতে হবে। মুক্তিযুদ্ধের অনুভূতিটা আমার আজীবন থাকবে। আমার মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের অনুভূতি, সব ফিলিংস কখনো শেষ হবে না। অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনা অমর বলে বর্ণনা করেন সঙ্গীত শিল্পী শহীদ হাসান। এই গানগুলা শোনার চাইতে বড় জিনিস যে আকুতি নিয়ে শোনা, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আর রথীন্দ্রনাথ রায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন। 75-এর পরে যে অবক্ষয়, সেই থেকে আজকে 2015-তে এসে সেইটা আবার আমরা উল্টো দিক থেকে সামনের দিকে হাঁটা কেবল শুরু করলাম। অতএব একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমরা পজিটিভ সেন্সটাই আমরা চিন্তা করি। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ মৃত্যুকে জয় করবে অনুষ্ঠান থেকে এই আকাঙ্ক্ষা নিয়ে নতুন করে আশায় বুক বেঁধেছে প্রবাসীরা। স্বাধীন বাংলা বেতারের 4 শিল্পী মঞ্জুর আহমেদ, রথীন্দ্রনাথ রায়, কাদেরি কিবরিয়া ও শহীদ হাসান একসাথে স্বাধীনতার সংগ্রামী গান পরিবেশন করে মুক্তিযুদ্ধের অম্লান চেতনাকে ছড়িয়ে দেন প্রবাসীদের মাঝে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আবারও পৌর নির্বাচনের খবর। রাজশাহীতে 13টি পৌরসভায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। ব্যালট পেপার, সিল সহ নির্বাচনের সকল সরঞ্জামাদি নির্ধারিত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। আর পুলিশ জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন তারা। তবে দলীয় প্রতীকের এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে কমিশন সুষ্ঠু পরিবেশ দিতে না পারলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলে বলছেন নির্বাচন বিশ্লেষকরা। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। আসন্ন 30 ডিসেম্বর পৌর নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার সকাল হলেই শুরু হবে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে ইতিমধ্যেই কমিশন জেলার 138টি কেন্দ্রের জন্য 4430টি ব্যালট বাক্স সহ নির্বাচনের সকল উপকরণ রিটার্নিং অফিসারদের কাছে পৌঁছে দিয়েছে। সেই সাথে আনুষঙ্গিক সকল বিষয়ের জন্য কমিশনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। আমাদের প্রস্তুতি সম্পন্ন, আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে তারাও সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। 30 তারিখের নির্বাচনটা অত্যন্ত সুন্দর এবং একটা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনের সার্বিক অবস্থা সুষ্ঠু রাখতে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছে পুলিশ। যারা নির্বাচনী কেন্দ্রে ডিউটি পালন করবেন, যারা মোবাইল ডিউটি পালন করবেন, স্ট্রাইকিং ডিউটি করবেন, চেকিং ডিউটি করবেন, ট্রাফিক ডিউটি করবেন, সবাইকে যা যা দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে নির্বাচন বিশ্লেষকরা বলছেন ভোটাধিকার প্রয়োগের সঠিক পরিবেশ তৈরি করতে হবে কমিশনকে, নতুবা আবারও মুখ থুবড়ে পড়বে গণতন্ত্রকে সুসংহত করতে হলে কিন্তু অবশ্যই আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে অবনতি, যে আশঙ্কা ভোটারদের মধ্যে আছে, সেই আশঙ্কা কিন্তু উপড়ে ফেলতে হবে। এবারে রাজশাহীর 9টি উপজেলার 13টি পৌরসভায় 52 জন মেয়র, 139 জন সংরক্ষিত কাউন্সিলর ও 468 জন সাধারণ কাউন্সিলর নির্বাচনে অংশ নিচ্ছেন। এখানে মোট 138টি কেন্দ্রের 748টি কক্ষে 2,47,207 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। পৌর নির্বাচনের প্রচারণার শেষ সময়ে রাজশাহীর নৌহাটা পৌর এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল বারীর প্রচারণায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হন 3 জন। গতকাল সন্ধ্যায় দলীয় সমর্থকদের নিয়ে নৌহাটার পৌর এলাকায় গণসংযোগে যান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল বারী। এ সময় পুঠিয়াপাড়া মাধ্যমিক স্কুলের সামনে পৌঁছালে কে বা কারা সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় আহত হন 3 জন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার প্রতিবাদে পুঠিয়াপাড়া থেকে মিছিল বের করে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে কলেজ মোড় এলাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণা অফিস ভাঙচুর করে তারা।
অতর্কিতভাবে কিভাবে কোত্থেকে বোমা এসে পড়লো, আমরা মোটামুটি ওখানে থমকে গেলাম। আমাদের 2 জন আহত হলো, আমাদের ক্যান্ডিডেটও আহত হয়েছে। আওয়ামী লীগের যে প্রার্থী সে কিছু তার অন্যান্য নেতাকর্মী নিয়ে গণসংযোগ করাকালীন সময়ের মধ্যে পুটিয়াপাড়া এলাকা পৌঁছা মাত্র তার সামনে একটা ককটেল মারে। কে মারলো, কাকে, কারা, সে বিষয়ে এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে বিষয়টা তদন্ত করা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাগেরহাটের স্বতন্ত্র মেয়র প্রার্থী মিনা হাসিবুল হাসানের সমর্থকদের বহনকারী গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক সহ 4 জন আহত হন। সোমবার বিকেলে শহরের হাড়িখালিতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাগেরহাট পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী হাসিবুল হাসানের সমর্থকরা বিকেলে 2টি ভাড়া মাইক্রোবাস নিয়ে নির্বাচনী প্রচার চালাতে হাড়িখালি যায়। এ সময় তারা হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে এসে 6 যুবক তাদের গাড়ির গতিরোধ করে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। এদিকে গাড়িতে যারা আগুন দিয়েছে তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নির্বাচনী প্রচারে আসার পরে তার এই অন্য সমর্থকের লোকজন তার আমার ড্রাইভারের মারিয়ে মাথাটা ফাটাই দেয় এবং গাড়িটা পুড়াই ফেলে। হাড়িখালি এলাকায় একটি মাইক্রোবাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে আছে। ঘটনাস্থলে কাউকে আমরা পাই নাই। ঘটনাটির উদ্ঘাটন সহ জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে। সময় সংবাদে আরো থাকছে, ভারতে বাসের পর এবারে চলন্ত ট্রেনে কিশোরী গণধর্ষণের অভিযোগ, জড়িত সন্দেহে এক সেনা সদস্য আটক। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ঋতুচক্রে শীতের আগমনের সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক হলেও সামনের দিনগুলোতে শীত আরও বাড়ার আশঙ্কা থাকায় এই ঝুঁকি থেকে মুক্ত নন কোনো বয়সের মানুষই। বিশেষজ্ঞরা বলছেন, একটু সচেতন হলেই ঋতু পরিবর্তনজনিত এসব রোগ থেকে বাঁচা যায়। বিশেষ করে শিশুদের সুস্থ রাখতে মায়েদের বেশি সতর্ক থাকার পরামর্শ তাদের। রাশেদ বাপ্পির রিপোর্ট। 3 মাস বয়সী শিশু স্বপ্নার শ্বাস নেয়ার আপ্রাণ চেষ্টা, প্রতিটি মুহূর্তই কাটছে কষ্টে। মুন্সিগঞ্জ থেকে আসা নিউমোনিয়ায় আক্রান্ত স্বপ্নার চিকিৎসা চলছে রাজধানীর শিশু হাসপাতালে। শীত বাড়ার সাথে সাথে বিভিন্ন রোগে আক্রান্ত শিশু ও নবজাতকের সংখ্যা বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব শিশুর অধিকাংশই ভুগছে সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে। বাচ্চা শ্বাসকষ্ট, তারপরে বাচ্চা ঠান্ডা, শ্বাসকষ্ট কমতেছে না, জ্বর বাড়তেছে কমতেছে। ডাক্তার দেখাচ্ছে, এখন একটু কমছে। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় শীত ও ঠান্ডাজনিত রোগ থেকে মুক্ত নন বয়স্করাও। কমজোর হয়ে গেছে আর এই দুটো সাইড আসে তখন দুটো সাইড আটকে যায়। পরিবেশ দূষণ, জীবনাচরণের পরিবর্তন সহ নানা কারণ এসব উপদ্রব বৃদ্ধির জন্য দায়ী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শ্বাসতন্ত্রের প্রদাহ, ডায়রিয়া জনিত সমস্যা, বিশেষ করে রোটাভাইরাস ডায়রিয়া এবং ত্বকের বিভিন্ন সংক্রমণ, এই রোগগুলাই সাধারণত শিশুদের আক্রান্ত করে বেশি। ধুলা ঠান্ডা বাড়ে, তার সাথে সাথে ভাইরাসের প্রকোপও বাড়ে। শ্বাসনালীর রোগগুলো যেগুলো, এগুলোই শীতের প্রাদুর্ভাবে বাড়ে। মৌসুমী এসব রোগ থেকে বাঁচতে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ তাদের। এর উপরে সব বয়স্কদের নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া দরকার এবং বাচ্চাদের ক্ষেত্রেও ফ্লু ভ্যাকসিন দেওয়া দরকার। শিশুকে পর্যাপ্ত উষ্ণ রাখার চেষ্টা করতে হবে। অহেতুক বাইরে বের করা ঠিক হবে না, বিশেষ করে আর্লি মর্নিং এবং সন্ধ্যার পরে। শীতজনিত রোগের বেশিরভাগই স্বল্পমেয়াদী ও সহজ চিকিৎসায় সেরে যায় বিধায় বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক কিংবা অন্য যে কোনো ওষুধ সেবন না করার পরামর্শ চিকিৎসকদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। খুলনা বিভাগের 10 জেলায় এবার আগে ভাগেই পৌঁছে গেছে মাধ্যমিক শিক্ষার শতভাগ বই। তবে প্রাথমিকের শিক্ষার বই এসেছে চাহিদার 92 ভাগ। শিক্ষা বিভাগের কর্মকর্তাদের আশা, প্রাথমিকের চাহিদার বাকি বই 31 ডিসেম্বরের আগেই চলে আসবে। তরিকুল ইসলামের রিপোর্ট। 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুত খুলনা বিভাগের 10 জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রাথমিক পর্যায়ের সব বই এখনো না পৌঁছালেও মাধ্যমিক পর্যায়ের বই নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌঁছে দেওয়ার বিষয়কে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্য ইতিবাচক ভাবছেন সংশ্লিষ্টরা। আমাদের চাহিদা মোতাবেক বই আমরা হাতে পেয়ে গেছি। সকল শিক্ষার্থীরা প্রথম দিনেই আমরা বই দিতে পারবো। শিক্ষার্থীরা এত উপকৃত হবে এবং পড়াশোনার মান আরো জানার থেকে শুরু করা যাবে, কোনো বিঘ্ন ঘটবে না।
খুলনা বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইয়ের চাহিদা 98 লাখ। এখন পর্যন্ত বই এসেছে প্রায় 90 লাখ। বাকি বই নির্দিষ্ট সময়ের আগেই বিভাগের 60টি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে বলে জানালেন এ শিক্ষা কর্মকর্তা। ইনস্ট্রাকশন দিয়েছি যে উপজেলায় যে বইগুলো তারা ইতিমধ্যে পেয়ে গেছে সেই বইগুলো 31শে ডিসেম্বর মধ্যে মাস্ট বিদ্যালয়ের হেডমাস্টারদের ডেকে বইগুলো তাদের বিতরণ করবে। তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এ কর্মকর্তার দাবি, খুলনা বিভাগের 10 জেলায় মাধ্যমিকের চাহিদার 2,29 লাখ নতুন বই বিদ্যালয়ে পৌঁছে গেছে। সমস্ত স্কুলে একযোগে উৎসবের মাধ্যমে নতুন বছরে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সমস্ত প্রস্তুতি আমাদের গ্রহণ সম্পন্ন হয়েছে। খুলনা বিভাগের 3,795টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা 2,33,000 আর 13,152টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় 21 লাখ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সাভারে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার গুজবে সড়ক অবরোধ সহ যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে শ্রমিকরা। এই ঘটনার পর আশপাশের 4টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায় সকাল 8টায় আশুলিয়ার জামগড়া এলাকায় পলমল পোশাক কারখানার সামনে বাইসাইকেল আরোহী 2 শ্রমিককে একটি লেগুনা চাপা দেয়। এ সময় আশপাশের অন্যান্য শ্রমিকরা লেগুনাটিকে আটকালেও চালক পালিয়ে যায়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে পড়ে শ্রমিকরা। তারা সড়ক অবরোধ করে আশপাশের যানবাহনে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সড়ক চলাচল স্বাভাবিক করে। সাত বছর আগে শেরপুর শহরের আন্তজেলা বাস টার্মিনাল ভবনের নির্মাণ কাজ শেষ হলেও চালু হয়নি আজও। চালুর আগেই টার্মিনাল ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। পৌর কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় অর্থের অভাব ও বাইপাস সড়কের নির্মাণ কাজ শেষ না হওয়ায় টার্মিনালটি চালু করা যাচ্ছে না। তবে জেলা প্রশাসক বলছেন, নতুন পৌর পরিষদ নির্বাচিত হয়ে আসলে অগ্রাধিকার ভিত্তিতে বাস টার্মিনাল চালু করা হবে। হোসেন আলীর ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। যানজট নিরসন এবং পরিকল্পিত পরিবহন ব্যবস্থাপনা গড়ে তুলতে 2009 সালের 10 এপ্রিল শেরপুর শহরের অষ্টমীতলা এলাকায় 3 একর জমিতে আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়। এবছরই প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে টার্মিনাল ভবনের একতলার কাজ শেষ হয়, কিন্তু 7 বছর পেরোলেও এখনো এটি চালু হয়নি। আর চালুর আগেই টার্মিনাল ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ভবন দখল করে চলছে আসবাবপত্র তৈরির কাজ। এখানে রয়েছে বিভিন্ন সংগঠনের অফিসও। এই বালু তুলে বেচে হাঁটতেছে, এই বিল্ডিং ফাটানো দিচ্ছে, কোনো কিছুই দেখতেছে না। কোটি কোটি টাকা সম্পদ এখন নষ্ট হয়ে পড়তেছে। দলিল শোনায় কয় কি বুকটা দেন, এবার আগামীতে আমরা টার্মিনাল করে হারাম করে না। আর টার্মিনালটি চালু না হওয়ায় বিপাকে রয়েছেন পরিবহন চালক ও মালিকরা। যানজট সৃষ্টি হইতেছে, শহরে টার্মিনাল থাকা সত্ত্বেও গাড়ি রাখতে হইতেছে বাইরে। এখানে আমি পরিবহন চালাতে খুব আমার হিমশিম হয়ে গেছে। অতি শীঘ্রই আবার পৌরসভা টার্মিনালের দরকার। পৌর কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় অর্থের অভাবে টার্মিনালটির নির্মাণ কাজ শেষ করা যাচ্ছে না। তবে জেলা প্রশাসক জানালেন, নতুন পৌর পরিষদ নির্বাচিত হয়ে আসলে অগ্রাধিকার ভিত্তিতে বাস টার্মিনালটি চালু করা হবে। যে পর্যন্ত ফান্ড পাওয়া গেছে ওই পর্যন্ত এই কাজটা মোটামুটি হয়েছে, আর অবশিষ্ট ফান্ড না পাওয়ার জন্য অবশিষ্ট কাজটা কমপ্লিট করা হয় নাই। নবনির্বাচিত পৌর চেয়ারম্যান এবং কাউন্সিলরদের নিয়ে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাপ্রোচ রোডগুলি তৈরি করার টপ প্রায়োরিটিতে এটা প্রথমেই আমরা এটা অ্যাড্রেস করব। শেরপুর শহর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় 3 শতাধিক বাস চলাচল করে। হারুনুর রশিদ, সময় সংবাদ, শেরপুর। ব্যাংকে চাকরির আবেদনের ক্ষেত্রে ব্যাংক ড্রাফট, পে অর্ডার কিংবা কোনো ধরনের ফি না নিতে সরকারি বেসরকারি ব্যাংকগুলোর প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সকালে রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে ভোক্তাদের অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনারে এই নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এই সেমিনারে তিনি আরও বলেন, কোনো ব্যাংক এই নির্দেশনা না মানলে সেই ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর ব্যাংকিং খাতের গ্রাহকের কাছ থেকে আসা অভিযোগের 100% নিষ্পত্তি হয়েছে বলেও জানান তিনি। দেশের বাইরের খবর। ভারতে এবার বাসের পর চলন্ত ট্রেনে কিশোরী গণধর্ষণের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায় অমৃতসরগামী একটি ট্রেনের সেনা জওয়ানদের জন্য সংরক্ষিত কামরা থেকে নির্যাতিতা ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। জড়িত সন্দেহে এর মধ্যে আটক করা হয়েছে এক সেনা সদস্যকে।
আরও 2 জনের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলে জানায় পুলিশ। নির্যাতনের শিকার ওই কিশোরীর চিকিৎসা চলছে। এদিকে দিল্লির একটি শহর থেকে অপহৃত এক কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবার বাস নয়, চলন্ত ট্রেনে ধর্ষণের ঘটনা ঘটল ভারতে। আবার সাধারণ কোনো কামরায় নয়, খোদ সেনা জওয়ানদের সংরক্ষিত কামরাতেই গণধর্ষণের শিকার হলেন দমদমের এক কিশোরী। সোমবার হাওড়া স্টেশন থেকে অমৃতসরগামী ট্রেনের সেনা জওয়ানদের ওই কামরায় ওঠে মেয়েটি। এর 6 ঘন্টা পর ওই কামরা থেকেই অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঝাড়খণ্ড রেল পুলিশ। প্রাথমিক তদন্তে ট্রেনের সেনা কামরাতেই গণধর্ষণের প্রমাণ পাওয়ায় মঞ্জুরিশ ত্রিপাঠী নামের এক সেনা জওয়ানকে গ্রেফতার করা হয়। একই অভিযোগে সন্ধান চলছে আরও 2 জওয়ানের। নির্যাতনের শিকার মেয়েটি না জেনেই সেনা জওয়ানদের সংরক্ষিত কামরায় ওঠে। এর 10 মিনিট পর জওয়ানদের দেয়া বোতলের পানি খেয়ে অজ্ঞান হয়ে যায় সে। মেয়েটি আমাকে বলেছে এরপরই ধর্ষণের শিকার হয় সে। 2012 সালে দিল্লির চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থী নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই বিশ্বজুড়ে নিন্দিত হতে থাকে ভারত। আর চলতি বছরের 20 ডিসেম্বর কিশোর সুরক্ষা আইনের সুযোগে ওই মামলার এক আসামি মুক্তি পায়। এই ঘটনায় ভারত জুড়ে নিন্দার বিক্ষোভের রেশ কাটতে না কাটতেই চলন্ত ট্রেনে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এদিকে রাজধানী দিল্লির কাছের শহর গার্গান কলেজের এক ছাত্রীকে অপহরণের 6 ঘন্টা পর উদ্ধার দাবি করেছে পুলিশ। সোমবার সকাল 9:30টায় পূর্ব পরিচিত 3 যুবক ছাত্রীটিকে এক প্রাইভেট কারে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানান তারা। জাহিদুর রহমান, সময় সংবাদ। ইতালির বায়ুমণ্ডলে অতিরিক্ত ধোঁয়া আর ধূলিকণা কমিয়ে আনতে রোম, মিলান সহ বেশ কয়েকটি শহরে আগামী 3 দিনের জন্য ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চলতি সপ্তাহে ক্রিসমাস উপলক্ষে আতশবাজি সহ নানা দাহ্য পদার্থ পোড়ানোর কারণে অধিক পরিমাণ ধোঁয়া বাতাসকে দূষিত করে। এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী বুধবার পর্যন্ত চলবে। এতে সাময়িক বিড়ম্বনা হলেও কর্তৃপক্ষের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন ইতালির সাধারণ মানুষ। ব্যক্তিগত যানবাহনের বিপরীতে গণপরিবহনে চলাচলে উৎসাহিত করতে বাসের টিকিটে দেয়া হয়েছে বিশেষ ছাড়। খেলার খবর। সিলেট একাডেমি বন্ধের পেছনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাংগঠনিক ব্যর্থতাকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার জাতীয় মহিলা হ্যান্ডবলের উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন তিনি। এদিকে একাডেমি পুনরায় চালু করতে প্রতিষ্ঠানটি বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে। একাডেমিগুলোকে বলা হয়ে থাকে ফুটবলের আতুরঘর, যেখান থেকে জন্ম নিয়েছিল মেসি, ইনিয়েস্তা আর ওয়েন রুনির মতো ফুটবলাররা। এমনই লক্ষ্য নিয়ে বাফুফে শুরু করেছিল সিলেট একাডেমি, কিন্তু নানা প্রতিবন্ধকতায় যাত্রা মাত্র 1 বছরের মাঝেই মুখ থুবড়ে পড়েছে দেশের একমাত্র ফুটবল তৈরির কারখানাটি। দেশের ফুটবলকে এগিয়ে নিতে বিভিন্ন সময় বাফুফের পাশে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মুখ্য ভূমিকা পালন করেছিলেন ফেডারেশনকে সিলেট একাডেমি পাইয়ে দিতে, কিন্তু হঠাৎই একাডেমি বন্ধ হয়ে যাওয়া এবার বাফুফেকে দায়ী করলেন মুহিত। একাডেমি বন্ধ আমার কারণ না, এটা তারা অর্গানাইজ করতে পারেন নাই, টাকা পয়সার জন্যও না। পারফরমেন্স খারাপ হয়েছে, এগুলো অনেক কারণে হয়, এটা ইমপ্রুভ করা যাবে। একটু দুঃখ পেয়েছি, দ্যাটস অল, বাট আই এম লুকিং ফরওয়ার্ড আরো ভালো করবে। এদিকে বাফুফের ব্যর্থতায় একাডেমির নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বেসরকারি খাতে। জানিয়ে কাজ করতে ইতোমধ্যেই ফেডারেশনের সাথে প্রাথমিক চুক্তি করেছে সাইফ পাওয়ার টেক। প্রাইভেট ম্যানেজমেন্টে এই একাডেমিটা চলবে। আমরা দীর্ঘমেয়াদী কোচ নিয়ে আসবো বাইরে থেকে, যিনি টেকনিক্যাল ডাইরেক্টর হবেন তিনিও আসবেন বাইরে থেকে। বাইরের যে এই একাডেমি পরিচালনার ক্ষেত্রে ইউরোপে অথবা ল্যাটিন আমেরিকার যে কোনো জায়গা থেকে আমরা এক্সপিরিয়েন্সগুলো অলরেডি কথাবার্তা শুরু হয়েছে। অ্যাট দ্য সেম টাইম একজন হেড কোচ এবং সাথে আরও 2জন স্টাফ, আমরা এই 4টা লোককে বাইরে থেকে আমরা নিয়ে আসবো। আগামী 2 জানুয়ারি বাফুফের সাথে একাডেমি পরিদর্শনে যাবে সাইফ পাওয়ার টেকের প্রতিনিধিরা। তারপরই ফেডারেশনের সাথে আনুষ্ঠানিক চুক্তিতে যাবে বেসরকারি প্রতিষ্ঠানটি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার লিগের বড় ম্যাচে ম্যানচেস্টারের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে চেলসি। ইংলিশ লিগের 2 জায়ান্ট হতাশ করে সমর্থকদের। অন্যদিকে বোর্নমাউথকে 2-0 গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে সাময়িকভাবে লিগ টেবিলে শীর্ষে উঠল আর্সেন ওয়েঙ্গার শিষ্যরা। অন্যদিকে সদ্য কোচ হারানো চেলসি, দুর্দশায় জর্জরিত 2 জায়ান্ট মুখোমুখি ওল্ড ট্র্যাফোর্ডে। থিয়েটার অব বারপোস্ট। নিরাশ মুখে চেয়ে থাকা ছাড়া যেন আর কিছুই করার নেই লুই ফন হালের।
উল্টো পাশে চেলসির আক্রমণগুলোর সামনে বারবার বাধা হয়ে দাঁড়ান রেড ডেভিল গোলরক্ষক ডেভিড ডি। বক্সিং ডেতে সাউদাম্পটনে বিধ্বস্ত আর্সেনাল নিজেদের ডেরায় মুখোমুখি বোর্নমাউথের। শুরু থেকেই বারবার আক্রমণ সারানো গানারদের অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। 27 মিনিটেই গোলমুখ খোলেন আর্সেনালের ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল, অ্যাসিস্ট ওজিলের। 63 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান প্লেমেকার মেসুত ওজিল। এবারে সহায়ক ভূমিকা ফরাসি স্ট্রাইকার অলিভিয়ার জিরুর। 2-0 গোলের জয়ে সাময়িকভাবে লিগ টেবিলের শীর্ষে ওঠে আর্সেন ওয়েঙ্গার শিষ্যরা। রাহান মাসুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 2 সপ্তাহের প্রচারণা শেষে পৌরসভা নির্বাচন কাল। অধিকাংশ জায়গায় পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। মাঠে থাকছে 1 লাখেরও বেশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হতে ভোটারদের প্রতি আহ্বান নির্বাচন কমিশনের। রাজনৈতিক দলগুলোকে যে কোনো পরিস্থিতিতে সংযত থাকার তাগিদ। ফোর্সেস গোল 2030 সামনে রেখে আধুনিকায়ন করা হচ্ছে বিমান বাহিনী। যশোরে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় গুলশানে বেগম জিয়ার কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের অবস্থান। এবং মুক্তিযুদ্ধের স্বপ্ন সফলের পথে বাংলাদেশ, বলছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধারা। এই অগ্রযাত্রায় নতুন প্রজন্মের সবাইকে সামিল হওয়ার আহ্বান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।